মধ্যে সাতটা জীবন ও ঐতিহ্য, লেখক সিদ্দিকুর রহমান। সাতটা জীবন ও ঐতিহ্য গ্রন্থের আলোচকদের পরিবেশন করা হয়। প্রথমেই বক্তব্য রাখবেন কবি, লেখক, অধ্যাপক শুভ্র আহমেদ। মঞ্চে এবং মঞ্চের সামনে আলোকিত মানুষজনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি চমৎকার এই অনুষ্ঠানে আপনাদের প্রাণবন্ত অংশগ্রহণের জন্য। আমি প্রথমে আমার কয়েকটা ভালো লাগার বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। সাতক্ষীরা জীবন ও ঐতিহ্য যে গ্রন্থটি, এই গ্রন্থের গ্রন্থকার শেখ সিদ্দিকুর রহমান, যার জন্ম 8 জুন 1958। সংখ্যাতত্ত্বের হিসাবে তার বয়স 66 বছর। 66 বছর বয়সে প্রথম গ্রন্থের প্রকাশ, এটি কিন্তু আমার কাছে খুব ভালো লাগার একটি বিষয়। কারণ এই বয়সে অধিকাংশ মানুষ সমস্ত সৃজনশীল কাজ থেকে অবসর নিয়ে একেবারে ঘরের কোণে অবস্থান করতে পছন্দ করে, কিন্তু শেখ সিদ্দিকুর রহমান তার ব্যতিক্রম। দ্বিতীয় একটি কারণ, সাতক্ষীরা শুধু না, টোটাল বাংলা ভাষা এবং সাহিত্যের এরকম একটি প্রভাব তুল্য কথা রয়েছে যে আকাশ থেকে যদি একটি ঢিল ছোড়া হয়, সেই ঢিলটি যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আবার নিচে নেমে আসবে, তখন সেই ঢিলটি নিশ্চিতভাবে কোনো না কোনো কবির মাথায় পড়বে। অর্থাৎ এখানে যারা সাহিত্য চর্চা করেন, যারা লেখালেখি করেন, তাদের মধ্যে কবির সংখ্যা যে বেশি, সেই জিনিসটি এই প্রবাদতুল্য কথাটি আরেকবার আমাদের স্মরণ করিয়ে দেয়। 66 বছর বয়সে যিনি প্রথম গ্রন্থের জন্ম দিলেন, সেই সিদ্দিকুর রহমান কিন্তু কবিতায় গেছেন করতে, এবং তিনি যে গ্রন্থটি বেছে নিলেন সেটিও গবেষণা ধর্মী গ্রন্থ বা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহের মতো একটি কঠিন জটিল কাজকে। এইগুলো আমার খুব ভালো লাগার একটি বিষয়। ভালো লাগার আরেকটি বিষয় যে সাতক্ষীরা থেকে, সাতক্ষীরা জীবন ঐতিহ্যের মতো এরকম একটি চমৎকার একটি স্মার্ট গ্রন্থের প্রকাশ এখন সম্ভব ম্যানগ্রোভ প্রকাশনীর কারণে। এটিও আমার ভালো লাগার একটি বিষয় যে এখন ঢাকা যে মাপের গ্রন্থ উপহার দিতে পারে, আবার সাতক্ষীরাও সেই মাপের সেই মানের গ্রন্থ উপহার দিতে পারে। চমৎকার প্রস্তাব করেছেন মোস্তাফিজ কারিগর। মজার ব্যাপার, এই মোস্তাফিজ কারিগর, যার অসংখ্য প্রস্তাবে সারা দেশের বইগুলো আলোকিত হয়, তিনিও কিন্তু কাজ করেন কুষ্টিয়ার একটি নিভৃত পল্লীতে বসে বসে। এটিও কিন্তু আজকের একটি ভালো লাগার বিষয়। সাতক্ষীরা জীবন ও ঐতিহ্য, এটি বইয়ের নামকরণ, এখানে কিন্তু একটি চমক আছে। চমকটি কেন, আমি সেটি একটু সংক্ষেপে বলি। ঐতিহ্য বলতে আমরা বুঝি যে কোনো একটা জনগোষ্ঠী, তারা যে কাজটি পছন্দ করে, তারা যে বিশ্বাস পালন করে, তারা যে ধরনের খাবার খায়, যে ধরনের পোশাক পরিধান করে, যে ধরনের ঘরবাড়ি তৈরি করে, বা অন্যান্য ভূদৃশ্যগুলো তারা যেভাবে তৈরি করে, সেইগুলো, এবং সেইগুলো লিখিত রূপটাই হচ্ছে ইতিহাস। এটি অবশ্য প্রায় ভিন্ন। তো সেই জন্য যখন ইতিহাস শব্দটি আসে, তার সাথে এই ঐতিহ্য শব্দটি যখন আসে, তখন কিন্তু সেটির সাথে ইতিহাসের একটি সংযোগ থাকে। কিন্তু লেখক এখানে ঐতিহ্যের সাথে কিন্তু জীবনকে সংযুক্ত করেছে। জীবন বলতে তো আমরা বুঝি জড়ের সাথে জীবের যে জিনিসটা পার্থক্য করে দেয়, সেই জিনিসটা হচ্ছে জীবন। তাহলে আমরা যদি এইভাবে বিষয়টাকে ব্যাখ্যা করি যে আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো তো আমাদেরকে বাঁচিয়ে রাখে আজ এবং আগামীতে।
সেই ঐতিহ্য এমন একটি বিষয় যেটি আমাদেরকে প্রজন্ম থেকে পরের প্রজন্মে টেনে নিয়ে যায়। সম্ভবত এমন একটি ভাবনা থেকেই হয়তো সাথীরা জীবন ঐতিহ্য গ্রন্থটির নামকরণ। 12টি অধ্যায়ে এটি বিন্যস্ত করেছেন লেখক। এই বিন্যাস মোটামুটি সুবিন্যাস এটি বলা যায়। এখানে তিনি কখনো মানুষ নিয়ে এসছেন, কখনো পুরাকীর্তি নিয়ে এসছেন, কখনো বিভিন্ন যে পৌরাণিক কাহিনীগুলো আছে, যে কিংবদন্তির যে কাহিনীগুলো আছে সেগুলোকে নিয়ে এসছেন। কিন্তু তার লক্ষ্য একটি, সেই লক্ষ্যটি হচ্ছে সাতক্ষীরাকে তুলে ধরা, সাতক্ষীরাকে বিশ্বের দরবারে একটি আলাদা জায়গায় স্থাপন করা, প্রতিষ্ঠা করা। সেদিক দিয়ে লেখক কিন্তু সফল এই কারণে বলবো যে তার পদ্ধতি কিন্তু আমার কাছে সহজ মনে হয়েছে, ঝরঝরে মনে হয়েছে এবং পড়ে যাওয়া যায় বেশ দ্রুত গতিতে। গ্রন্থটি পড়তে আমাকে সময় দেওয়া হয়েছিল 24 ঘন্টা। অর্থাৎ গতকাল সন্ধ্যার একটু আগে লেখক নিজে কষ্ট করে আমার বাসায় যে বইটি দিয়ে এসেছিলেন যে আজকে আলোচনা করতে হবে, সেই হিসাবে 24 ঘন্টা এই গ্রন্থটি পড়ার জন্য আমাকে সময় দেওয়া হয়েছে। আমি খুব ভয়ে ছিলাম যে খুব জটিল বই যদি হয়, যদি বাংলা লেখাটা যদি ঝরঝরে না হয়, সাবলীল না হয়, তাহলে এই স্বল্প সময়ে লেখার ভিতরে ঢোকা, লেখা নিয়ে সামনে এগিয়ে যাওয়া এটি খুব কঠিন। আমার কাছে কিন্তু সেই কাজটি কঠিন মনে হয়নি, কারণ 24 ঘন্টায় আমি এর ভিতরে অনেকটাই করতে পেরেছিলাম। ঐতিহ্য বিষয়ে খুব ভালো একজন লেখক আছেন, সাতক্ষীরা পুরাতত্ত্ব গ্রন্থের লেখক ডক্টর মিজানুর রহমান। তিনি নিশ্চয়ই এই ঐতিহ্য বিষয়গুলোকে আমার থেকে অনেক ব্যাখ্যা করতে পারবেন, বিশ্লেষণ করতে পারবেন এবং এই গ্রন্থটিতে লেখকের যে ভিউটি, লেখকের যে দৃষ্টিভঙ্গিটি, সেটি আরো চমৎকারভাবে ব্যাখ্যা করবেন। আর একটি জিনিস হচ্ছে লেখক তার কিছু ভালো লাগার মানুষের কথা এখানে তুলে ধরেছেন। এখানে লেখকের খুব আন্তরিকভাবে এটি উপস্থাপন করেছেন, নিরহংকারভাবে উপস্থাপন করেছেন এবং খুব সাবলীলভাবে উপস্থাপন করেছেন। এটি কিন্তু এই গ্রন্থের একটি বড় গুণ আমার কাছে মনে হয়েছে। গ্রন্থটির ভিতরে কি আছে, কেমন করে তিনি কথাগুলো বলেন, সে বিষয়টি আমি আর যাব না। আপনারা বই নেবেন, বইটি পড়বেন এবং নিজেরাও সেই নতুন করে আবিষ্কারের নেশায় আনন্দিত হবেন। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে লেখককে তার 66 বছর বয়সে প্রথম গ্রন্থটি প্রকাশের জন্য আরেকবার সাধুবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এরপর যে আলোচকের মধ্যে থেকে বক্তব্য রাখবেন কবি, লেখক ও সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার। শুভেচ্ছা। আমার পূর্ববর্তী বক্তা তার ভালো লাগার কথা সুন্দর করে বললে, আমিও সেই কথা হাঁটবো, ভালো লাগার কথা বলবো, সেই সঙ্গে দু একটি ভালো না লাগার কথাও। শুক্র আমাদের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলবো যে প্রকাশিত পরীক্ষাটি প্রস্তাব অত্যন্ত আকর্ষণীয়। বর্ণবিন্যাস বলা যায় নিখুঁত, বাতাইটাও বেশ বলায় বৈজ্ঞানিক মেকআপ গেটার অত্যন্ত চমৎকার, নামটাও আকর্ষণীয়, সাতক্ষীরা জীবন ঐতিহ্য। নামটা শুনলে যারা পরিচিত ব্যক্তি তারা অবশ্যই বৈজ্ঞানিক করতে চাইবে, এটা বিদায় বলা যায়।
লেখক সুন্দরভাবে সাতক্ষীরার বেশ কিছু ঐতিহ্য আমাদের সামনে তুলে এনেছে এই বইটা। ওই যে রবীন্দ্রনাথে দেখা হয় না চক্ষু ভেঙিয়া ভারতে শুধু দুই পাকে দেয়া। আমাদের বাড়ির কাছে অনেক দর্শনীয় বস্তু আছে, দেখার বিষয় আছে, তার ধাপ দিয়ে আমরা হেঁটে যাই তো দেখি না, কিরকম তাকাই না, কিন্তু বইখানে পড়তে যেয়ে বুঝলাম তাই তো এখান থেকে তো আমি গিয়েছিলাম দেখে যাই। খুব সুন্দরভাবে তারা উপস্থাপন করেছেন সাতক্ষীরা প্রাকৃতিক অনেকগুলো প্রাকৃতিক কথা থেকে উপস্থাপন করেছেন। এগুলো নিজেকে জানতে খুব সহায়তা বলে আমি মনে করি। কয়েকটি রওজা ও দরগাহের কথা তিনি বলেছেন, যেগুলো আমাদের বলা যায় সাতক্ষীরার অহংকার, সাতক্ষীরার গল্প, সেটাও এই বইতে বিভাগ আছে। আছে সাতক্ষীরার কিছু কিংবদন্তি, কিভাবে সাতক্ষীরা নামকরণ হলো। তাছাড়া অন্যান্য ছোট ছোট কিছু ঘটনা আছে যেগুলো সাতক্ষীরাকে ঐতিহ্যবাহী করে চলেছে। লেখাকে গুরুত্বকারীতে আমাদের সাতক্ষীরার অহংকার সুন্দরবনটাকে উপস্থাপন করেছেন সংক্ষিপ্তভাবে বলল, যেটা আমরা অনেকেই যে তথ্যগুলো জানি না তিনি উপস্থাপনের চেষ্টা করছেন। এবং সুন্দরবনের মধু নিয়ে তিনি একটি নিবন্ধকে উপস্থাপন করেছেন, যেখানে মৌয়ালদের জীবন কথা আছে এবং একটি গানের মাধ্যমে মৌয়াল এবং তার স্ত্রী কথোপকথন এই বইখানিতে আছে, যেটি পড়তে খুবই ভালো লাগবে। আরো কয়েকটি গান আছে আমাদের সাতক্ষীরার গল্প মহামারী, তিনি গীতিকার, তার বেশ কয়েকটি গান কিন্তু এই বইয়ে আছে। অনেকক্ষণ বক্তব্য শুনলাম, পাশে যদি তার এই গানটা তার কারণে শুনতাম তাহলে হয়তো একটু আকর্ষণীয় হতো এই প্রকাশনা অনুষ্ঠান। তিনি সাতক্ষীরা বেশ কিছু গুণীজন নিয়ে আলোচনা করেছেন, যেটিও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দ্বারা তাদের কাছে যদি ওই বইখানে পৌঁছায় তাহলে তারা খুব সুন্দরভাবে সেই সমস্ত মানুষের জীবন আচরণ সম্পর্কে জানতে পারবে। সাতক্ষীরা পরিস্থিতি নিয়ে, সাতক্ষীরা সীমানা দিয়ে, সাতক্ষীরার নামকরণ দিয়ে, আর বইটি শেষ হয়েছে ভ্রমণ কাহিনী দিয়ে। এটাও ভালো লাগা নিয়ে একটু থেকে যায় যে সাতক্ষীরা ভ্রমণ কাহিনী হয়তো অন্য লোক তো সাতক্ষীরা নিয়ে লিখেছে যে ভ্রমণ কাহিনী, সেটা তো এসে যেত, তাই সেটা একটা মানুষ কিন্তু উনি ভ্রমণ করেছেন আমাদের পার্শ্ববর্তী আসলে কয়েকটা জায়গায় উনি সেটি নিয়ে এসছেন আমাদের এই সাতক্ষীরা জীবন ঐতিহ্য। এটা যদি একটা আলাদা ভ্রমণ কাহিনী হিসেবে লিখতে যায় কিন্তু অত্যন্ত আকর্ষণীয়, তার ভাষাটাও কিন্তু বাইরে খুবই সুন্দর। কিন্তু আপনারা পড়তে গিয়ে সময় লাগবে, সময় তো আমরা খেয়ে ফেলেছি ভূমিকা, যার ফলে আমি পড়তে চাচ্ছি না জানে। তো মোটামুটি আমি মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের কাছে বা স্কুল কলেজে যদি বইটা থাকে তাহলে সাতক্ষীরার আমাদের যে ঐতিহ্য আছে যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছেলেমেয়েরা খুব সহজেই জানতে পারবে। উনি ওনার নিজের স্কুল সম্পর্কে এই বইটা উপস্থাপন করেছেন। বুধরা বিবিএম হাই স্কুল খুবই ভালো, কিন্তু বিবিএম হাই স্কুল হচ্ছে 1925 সালে প্রতিষ্ঠিত, কিন্তু প্রাণনাথ হাই স্কুল হচ্ছে 1862 সালে স্থাপিত। বাবরিয়া জেএস মাধ্যমিক বিদ্যালয় 1882 সালে, তালা বিদে 1882 সালে, কেএমএসসি 1899 সালে,
মহিবুল পাইলট রিসার্চ বিদ্যালয় 1899 সালে। এই প্রতিষ্ঠানগুলো যদি আনতেন উনি, তাহলে তখনই বুঝরা বিজ্ঞান করা হয়েছিল, কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো না এনে 1862 না এনে 1925 প্রতিষ্ঠিত একটা বিদ্যালয়, ওইগুলো আনা পরে এটা খুব প্রাসঙ্গিক। ওনার কিন্তু চিন্তা ভাবনা অত্যন্ত গ্রন্থ এবং সাহিত্যের জীবন ঐতিহ্য এরকম একটা গ্রন্থের প্রয়োজন খুব বেশি ছিল। তার পাঠগুলি মিটাই মানে আমাদের সাহিত্যকে মিটিয়েছেন শ্রদ্ধ আমাদের ডক্টর মিজানুর রহমান তার সাতক্ষীরা পুরাতত্ত্ব গ্রন্থে। কিন্তু দুঃখের বিষয় মানে বইটা পড়ার জন্য আমার খুব ইচ্ছা, কিন্তু আমি এখনো বইটা ম্যানেজ করতে পারিনি। টাকা তো অবশ্যই কিন্তু ওই টাকা লাগে। ঠিক আছে, আমার সাতক্ষীরা লাইব্রেরিতে তো পাওয়া যাচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ। এটা আপনাকে খাটো করার জন্য করি না, আপনার বইয়ের গুরুত্ব আপনার গুরুত্ব বৃদ্ধি করার জন্য করেছিলাম আমি। ধন্যবাদ। যাই হোক, আমাদের এই ধরনের গবেষণামূলক বই বেশি সৃষ্টি হওয়ার প্রয়োজন আছে, সেই হিসেবে ডক্টর মিজানুর রহমানকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শেখ সিদ্দিকুর রহমানকে। আমি প্রত্যাশা রাখি বইটি দ্বিতীয় সংস্কার উনি অতি সত্তা বের করবেন এবং সেখানে যে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো পূরণ করবেন। নমস্কার। এই পর্যায়ে বক্তব্য লেখক ও গবেষক প্রফেসর ডক্টর মিজানুর রহমান। সম্মানিত সুধীজন, প্রথমে ধন্যবাদ জানাবো আপনাদেরকে। ইতিপূর্বে অনেক বক্তাই বলে গিয়েছেন, রসকসী এরকম অনুষ্ঠানে আপনারা কষ্ট করে বসে আছেন, আসলে কষ্টের বিষয়। আজকে যে বইটি আলোচনা আমরা করছি, আপনারা শুনেছেন, হয়তো সংগ্রহ করবেন। তুল্যদণ্ডের ভিত্তিতে পুরোপুরি আমি আলোচনা করতে পারব না সময় স্বল্পতার কারণে, আর এর সঙ্গে আমার সম্পৃক্ততাও আছে। এখানে যারা উপবিষ্ট আছেন তাদেরও সম্পৃক্ততা, বিশেষ করে কাজী মোহাম্মদ ওলিউল্লাহ স্যার এখানে উপস্থিত আছেন। এমন দুই একটি ঘটনা আমি এই বইয়ের আলোচনা প্রসঙ্গে বলবো, তিনি হয়তো স্বল্প সময়ের জন্য হলেও অতীতে ফিরে যেতে পারবেন। সিদ্দিকুর রহমান আমার বন্ধু। 64-65 বছর বয়সে তিনি জন্ম হলেন, যে কথা খুব রসিকতার সঙ্গে শুনতে আপনি বলে গেলেন। হয়নি বুড়ো বয়সে সন্তান বলে তার প্রতি একটু যত্ন বেশি থাকে, আদরও বেশি করতে হয়। যারা রয়েছে তারা সিদ্দিকুর রহমানের এই বইটি যখন প্রসব হবে, প্রসব যন্ত্রণায় তিনি এত কাতরান ছিলেন যে তাকে ধৈর্যের বাপ বানানো যাচ্ছিল। আমি কয়েকটি বিষয় সংশোধন করার জন্য তাকে একাধিকবার বলেছি, কিন্তু ধৈর্যের বাপ মানছিল না। কিছু কথা সিদ্দিকুর রহমানের শুনতে ভালো লাগবে না আমার আলোচনায়, তবু আশা করব আমাদের ভিতরে মতান্তর থাকবে, কিন্তু মনান্তর থাকবে না, থাকা উচিত নয়। আর এই মুহূর্তে আমি আলোচক, আমার অহেতুক স্তুতিবাদ করার কোনো সুযোগ নেই, নিন্দাবাদ করার। সিদ্দিকুর রহমান লেখক হিসেবে আত্মপ্রকাশ করলেন তার সাতক্ষীরা ভীমন ঐতিহ্য গ্রন্থের মাধ্যমে। লেখক তার এই গ্রন্থে যে অধ্যায় বিন্যাস করেছে, সেই অধ্যায় সম্পর্কে ইতিপূর্বে শ্রদ্ধেয় আমাদের দাদা কৃষকরা বলে গেলেন। এই অধ্যায়ের ভিতরে বেশ কয়েকটি ত্রুটি আমার মনে হয়েছে। স্তুতিবাদ ভালো দিকটা আমি পরে বলি, ত্রুটিটা আগে বললে আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবেন, হয়তো বা দ্বিমত পোষণ করবেন। তবু আমার মনে হয়েছে যে এগুলো এমন হলে ভালো হতো।
তিনি সাতক্ষীরা জেলা পরিস্থিতি, সাতক্ষীরা পুরাকীর্তি, স্বাধীনতা পদক ও রাষ্ট্রীয় 21 পদক বিজয়ী, কয়েকটি রওজা ও দরগা, সাতক্ষীরা কিংবদন্তি, সুন্দরবন পরিস্থিতি, সাতক্ষীরা গুন্ডা সম্প্রদায়, কয়েকটি স্থাপনা সংগঠন, কয়েকজন গুণী ব্যক্তি, আমার প্রিয় জন্মভূমি, জোরটিয়া, কিছু ব্যক্তিগত উপলব্ধি, এরকম শিরোনামে 12টি অধ্যায়ে তার গ্রন্থ বিন্যাস করেছেন। এই 12টি অধ্যায়ের ভিতরে প্রথম তিনি শুরু করেছেন জেলা পরিস্থিতি দিয়ে। এই জেলা পরিস্থিতিতে জেলার সীমানা, নামকরণ, সুন্দরবন, মুক্তিযুদ্ধ, সমুদ্র সৈকত, স্থলবন্দর, মধু, চিংড়ি, এ সমস্ত বিষয়াদি তিনি উপস্থাপন করেছেন। যেমন সমকাল যখন প্রথম প্রকাশিত হয় তখন সিকান্দার আবু জাফর মধুকে ডেকে বলেন, আজ যাই হোক রূপটা ঠিক করিস। সমস্ত রাত লেটার প্রেসে পত্রিকা ওয়েট সকালে যখন পত্রিকা প্রকাশিত হলো তখন হেডলাইন বড় অক্ষরে যেটা লেখা সেটা, গাজায় ইসরায়েলিরা গুলি বর্ষণ করেছে। গুলি বয়সটা নেই, তাহলে হলো কি হলো, তাই না? হচ্ছে রস্বীকার নেই, গুলি লয়স্বীকার নেই, তাহলে হচ্ছে গুল বর্ষণ করেছে। তখন সিকান্দার আবু জাফর মধুকে বললেন, তো ওই পুরোটা বাদ দিতিস, লয়রস্যিটা বাদ দিতিস, কিন্তু ভালো হতো। তাহলে গাজায় কি বর্ষণ করেছে? বর্ষণ। এরকম মজার ঘটনা আমরা শুনেছিলাম। ওলিউল্লাহ স্যারকে আমি বলেছিলাম, স্যার এই ঘটনাগুলো আমি লিখি। স্যার বললেন, না আমি লিখি। স্যার লিখেনি, আমার মধু ভাইয়ের ওই কথাগুলো মানে লোক তুলে দেওয়ার কারণে আমি লিখি, কারণ ওনার কথাগুলোই আমি ওখানে। সিদ্দিকীর সেই দিন একটা দুর্ঘটনা হলো। আমরা তথ্য নিতে যে বাড়িতে গিয়েছি সেই বাড়িতে সিদ্দিক ছোটখাটো টাইপের মানুষ। সিদ্দিকের এই পোকা এদিকে আসতো, কি করতে আসতো, তাকে যে পোকা বললো এবং তুমি বললো এক ভদ্র মহিলা, তাতে করে সে অত্যন্ত রেগে গেল এবং বললো, তোর সঙ্গে আর একটু আগে কি করতে আসবো, আমি বলা অপমানিত হলো। আর এক জায়গায় গিয়ে পুরাকীর্তির সময় এক বাড়িতে গিয়েছিলাম আমরা, এক বৃদ্ধ মহিলা চোখে কম দেখেন, আমাকে দেখে বললেন যে, সিদ্দিক ওই তোমার সঙ্গে কি তোমার ছেলেরে নিয়ে আইছো? মানে আমি তার ছেলে। তখন বলতো, তোর সঙ্গে আর যাবো না, কারণ আমার ছেলে যদি এই সমস্ত শোনে তাহলে আমাকে ফেলে দেবে। এই সিদ্দিকুর রহমান সব জায়গায় পুরাকীর্তিতে আমার সঙ্গে গিয়েছে, নানান অভিজ্ঞতা তার। এই পুরাকীর্তি সম্পর্কিত বিষয় যখন সে বইয়ে আনলো, এই ঘটনাগুলো যদি উল্লেখ করতো অথবা আমার জানার বাইরে, আমার স্মরণে নেই এমন ঘটনা যদি এই বইয়ে উল্লেখ করতো, তাহলে বইটি আরো সমৃদ্ধ হতো বলে আমার বিশ্বাস। আমি বহু জায়গায় কথা বলার সময় সিদ্দিককে শ্রদ্ধা ধরে এবং বন্ধুত্ব শ্রদ্ধা ধরে স্মরণ করি। পুরাকীর্তি বইয়ের কাজ হতো না যদি না সে ঝগড়া না বাঁধাত। আমরা প্রথম গিয়ে তথ্য নিতাম যে এই মসজিদ, মন্দির, গির্জা, খান, দরগা এর তথ্য কার কার কাছে আছে। স্থানীয় লোকেরা বলতো অমুকের আর অমুকের কাছে, ধরেন বলতো গাজীর কাছে আছে আর হাজির কাছে আছে। সিদ্দিকের কাজ হলো এই গাজী আর হাজির ভিতরে দ্বন্দ্ব বাঁধানো। সে হাজিকে গিয়ে বলতো, ওই গাজী সাহেবের কাছে গেলাম, গাজী সাহেব বলতো সব নাকি জমি জমা, দলিল পত্র সব আপনার কাছে, আপনি সব ফাঁকি দিয়ে খাচ্ছেন। ফলে সে লোক বেগে উঠতো, উঠে বলতো কি হাজির না পাল। আবার ওই একই কথা হাজির কাছে কি বলতাম বললে সেও রাগ করে দলিল দস্তাবেজ বের করে আনতো। আমার টেপ রেকর্ডার সচল থাকতো এবং ক্যামেরা সচল থাকতো। এভাবেই কিন্তু পুরাকীর্তির মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা। সেটি যদি সিদ্দিকুর রহমান আনতো তাহলে তার বইটি আরো সমৃদ্ধ হতো বলেই আমাদের বিশ্বাস। এক নজরে যে তালিকা দিয়েছে সেই তালিকা অসম্পূর্ণ বলে আমাদের মনে হয়েছে। রাষ্ট্রীয় 21 পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গের একটি তালিকা এবং সংক্ষিপ্ত জীবন
তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন। এটি একটি ভালো কাজ বলে আমার মনে হয়েছে, আমাদের মনে হয়েছে। আমরা মলাটবদ্ধ অবস্থায় আমাদের সাতক্ষীরার 21 পদকপ্রাপ্ত ব্যক্তিদের নাম এক স্থানে পাব। মাজার খান দরগা লিখতে গিয়ে তিনি মোসলাম দেওয়ানের মাজার ও হযরত শাহজালালের মাজার, এই দুটি যে মাজারের উল্লেখ করেছেন, এতে পাঠক বিভ্রান্তের শিকার হবে বলেই আমাদের ধারণা। তথ্য যেটুকু বলে তাতে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই জনপদে কোনো সময় আসেননি। যদি অন্য শাহজালাল হয়ে থাকেন তাহলে সেই বিষয়টি তার লেখায় খোলসা করার দরকার ছিল। সাতক্ষীরার কিংবদন্তি, এই অধ্যায়টি লিখতে গিয়ে তিনি তড়িঘড়ি করেছেন বলেই আমাদের মনে হয়েছে। কেননা সাতক্ষীরার কিংবদন্তি তিনি আমাদের সঙ্গে থেকেছেন এবং মজার ঘটনা পেয়েছেন। যেমন দেবহাটায় শ্রী শ্রী গোকুলানন্দ পাঠ বাড়ি আছে। ওই পাঠ বাড়িতে গোকুলানন্দের মাজারের পাশে বিশাল আকৃতির একটি বকুল গাছ আছে। এখানে আরশি বাবু বসে বসে মাতাল আসছেন, তিনি মাঠ পর্যায়ে কিছু কাজ করেছিলেন আমাদেরও আগে। সেই হিসেবে আমরা শ্রদ্ধা ও নতচিত্তে তাকেও বিভিন্ন জায়গায় স্মরণ করি। ওখানে এরকম একটি কিংবদন্তি প্রচলিত আছে, সমস্ত বছরের সব বকুলগুলো মাটিতে পড়ে যায়, শুধু স্থায়ী হয় দুটো বকুল ফল। একটি বকুল ফল মাটিতে খায়, আর একটি বকুল ফল যে পায় সে ধনে মানে পরবর্তীকালে বিখ্যাত হয়ে যায়। এরকম কিংবদন্তির পাশাপাশি আমরা রাসিক গ্রন্থে বেশ কিছু কিংবদন্তির পরিচয় পাই। ওই যে আগে বললাম 64 বছরের প্রসবকৃত যন্ত্রণা তিনি এত তড়িঘড়ি করেছেন, এইগুলো দেখার অবকাশ পাননি। যদি পাইতেন তাহলে এটি খুব ভালো একটি গ্রন্থ হতো, মানসম্পন্ন আরো গ্রন্থ হতো। ভালো থেকে আমি আনন্দিত হব। 1917 খ্রিস্টাব্দে এই জনপদের প্রথম পত্রিকা মর্জেদ প্রকাশিত হয়। মর্জেদ পত্রিকায় গাজী কালু চম্পাবতীর একটি কিংবদন্তি আছে। গাজী কালু চম্পাবতীর উপর গবেষণা করতে গিয়ে আমরা দেখেছি সমগ্র বাংলাদেশে গাজী কালু চম্পাবতীর নামাঙ্কিত গাজীর 7টি সমাধির পরিচয় পাওয়া যায়, আর কালু চম্পাবতীর 4টি সমাধির পরিচয় পাওয়া যায়। অনেক গবেষক মনে করেন যে চম্পাবতী যে কবরটি এখানে আছে ওটি গাজী পত্নী চম্পাবতীর কন্যা। চম্পা মুকুট রায়ের কন্যা ছিল। এটি দীর্ঘ ইতিহাস, আমি সেদিকে না যাই। তবে এই গবেষণা করতে গিয়ে আমি একটি বিভ্রান্তির খপ্পরে পড়ি। আমরা যখন সেকেন্ডারি সোর্স ব্যবহার করি গবেষণার ক্ষেত্রে, তখন দেখি কতটা অথেন্টিক হয় গবেষণাটা। এটি দেখতে গিয়ে আমরা ভালো বইপত্রের সন্ধান করি। ভালো বইপত্র সেই অর্থে গেজেটিয়ারে দেখলাম 1903 সালে ওমালি যে গেজেট খুলনা গেজেটিয়ার প্রকাশ করেছে, সেখানে এত দীর্ঘ সময় আমি যদি তোমরা বলি বাড়িতে থাকলে বাসায় থাকলে কোথায় থাকলে 10 মিনিট হাঁটি 15 মিনিট শুয়ে এই অবস্থার ভেতর দিয়ে আপনাদের সবার মাঝখানে এত বিদ্যমান ভর্তি হয়েছে তাদের রহমত